বলি মূর্খদের কেমনে বোঝাবো, তো আমি একদম অডিয়েন্সের মধ্যে ঢুকে যাই, গিয়ে একদম জোরে বলি যে মূর্খদের কেমনে বোঝাবো। সেই জন্য আমাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। তো ওই যাওয়ার সময় আমি আমার একটা ঋত্বিকের ডায়লগ ছল করে ঢুকিয়ে বলে চলে যাই। আমি বলে চলে যাই, ভাবো। অডিয়েন্সকে বলি ভাবা অভ্যেস করো বলে। এটা আমি বিনোদিনী নাটকে আমি ঢুকে দিয়েছি। আমি দুটোই দেখেছি বলে করা হয় আর কি। হ্যাঁ, আমি কি ডরাই সত্য বলিবারে? সত্যই দেবীর মুখ ফিরিয়ে দিয়েছি আমি। কি বলিতে চাও বলো? হয়েছে গুরুর গুরু তুমি, কি ভর্ৎসনা করিবে আমারে, দিবে কোন গুরু উপদেশ? জয়সিংহ বলে, বলিবার কিছু মাত্র নাই। কিছু মাত্র নাই? মনে সন্দেহ জন্মিলে চাহিবে না গুরু উপদেশ? এত দূর গেছো, এতই কি ঘটেছে বিচ্ছেদ? মূঢ় শোনো, সত্যই তো বিমুখ হয়েছে দেবী। হ্যাঁ, বিসর্জন নাটকের একটা দৃশ্য। বিসর্জন পুরো নাটকটাই আমার কাছে খুব আগ্রহের। কারণ এই সময় দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিসর্জন এত বেশি প্রাসঙ্গিক, এবং সারা পৃথিবী জুড়েই যে রাজনৈতিক লীলা খেলা চলছে, সেইখানে আমার মনে হয় রঘুপতির সংলাপ মানে আশ্চর্য রকম ভাবে মিলে যায়। নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে আবার একটা নতুন এপিসোড অফ হ্যালো অঞ্জলি। আজকে আমাদের অতিথি বিশ্বজিৎ দাস। নমস্কার। নমস্কার বিশ্বজিৎ। আচ্ছা, আমি ওকে বিশু বলে ডাকি। দীর্ঘদিনের পরিচয়, প্রচুর কাজ করেছি, ওর ডিরেকশনে কাজ করেছি, ওর সঙ্গে কাজ করেছি, সহকর্মী হিসেবে কাজ করেছি। তো আমি ওকে বিশু তুই করেই বলবো, আপনারা মাইন্ড করবেন না। কেমন আছিস? চলছে। মানে ওর সঙ্গে আমার এত দীর্ঘদিনের আলাপ, মানে শুরুয়াতটা ছিছি এত্তা জঞ্জাল নাটক দিয়ে। হ্যাঁ, তারপরে কলকাতা তোর অপেরা। হ্যাঁ, কলকাতা অপেরা। তারপরে তোর ডিরেকশনে তোর নাটক এরেন্দিরা বলে একটি, আমরা সব গল্পতে আসবো। আমি আপনাদের একটুখানি করে যাকে বলে না ইন্ট্রোডাকশন দিচ্ছি, মানে প্রথম পটভূমি যে কিরকম কিরকম আমরা যাব। বিশু নিজে একজন খুব বড় মাপের অভিনেতা। ও হাওড়া জোনাকি বলে একটি দলের কর্ণধর, ডিরেক্টর। ও অসম্ভব ভালো ওয়ার্কশপ নেয়। ও মানে ওর গুণ যে বলতে কি কি বলবো, ও নিজে খুব ভালো লেখে। ওর মনন আর চিন্তন আমি সবসময় বলি বিয়ন্ড টাইম। শুরুয়াতটা কি করে হলো বিশুর? শুরুটা ওই পাড়ায় আমরা যেখানে থাকি, তো ওখানে খুবই সরু গলি গলি এলাকা। তুমি গেছো, তুমি আমি তো দেখেছো। বহুবার গেছি। হ্যাঁ, যেরকম তখন অনেক ছোট আমরা, তখন ওইরকম ভাবে কিছু জানি না তো। আহ, আমার এক বন্ধুরা পাড়ার সবাই মিলে ওই চৌকি পেতে যেরকম হয় অমল ও দইওলা, হুম হুম এই হুম নাটক হুম। শুরু হয়ে যায়। মানে একটা রবীন্দ্র জয়ন্তী হবে, তো কখনো কারো বাড়ির উঠোনে, কখনো গলির মধ্যেই জায়গা করে নিয়ে। তারপর ওখানে আমি যে স্কুলে একদম ছোটবেলায় পড়েছি, সেন্ট মনিকা স্কুল, তো ওই ওই স্কুলে নিয়ম করে প্রত্যেক বছর একটু বড় করে আমরা তারপর করতে শুরু করলাম, যে নাটক হবে, নাচ গান আবৃত্তি এগুলো সব হবে। এবং ওই স্কুলের ছোট ছোট বেঞ্চ ছিল তখন, তো মানে ওই ইনফ্যান্ট ওই সময়ের ওই বেঞ্চগুলোকেই আমরা দর্শক আসনে পেতে দিতাম। তখন আমরা ক্লাস 5-6-এ পড়ি এইরকম। তখন আমরা ওরকম ভাবে করতে শুরু করি। তারপরে ওই রকম ভাবেই তারপরে স্কুলে নাটকের চল ছিল আমাদের। আমাদের স্কুলের একটা বৈশিষ্ট্য ছিল, আহ, ওটা আমাদের সাবজেক্টেই ছিল, যেটা হচ্ছে বিদ্যালয় কৃতি বলে একটা সাবজেক্ট ছিল। হুম। সেটায় 10টা নম্বর ছিল। সেটা একটা অনুষ্ঠান পরিচালনা করতে হতো পুরো একটা সেকশনে। তা আমার সবকিছু ওই পরীক্ষার মধ্যে ওই পরীক্ষাটায় আমার আকর্ষণ সবচেয়ে বেশি থাকতো। ওখানে একজন সভাপতি হবে, একজন বিশেষ অতিথি হবে, হুম এবং একটা অনুষ্ঠান যেরকম ভাবে হয় সেটা আমরা সবাই মিলে করতাম। হুম। এবং ওটাকে সাজানো, এবং বিশেষ আকর্ষণ আমরা না বুঝেই আমরা নাটক করতাম ওখানে। 5 মিনিটের বা 6 মিনিটের এইরকম বাহ। নানান ধরনের নাটক করেছি। তারপরে স্কুলের অ্যানুয়ালে আমাদের নাটক হতো। তারপরে সেইখানে আমাদের স্কুলের টিচারদের একটা থিয়েটার গ্রুপ ছিল, নাট্যানিক বলে। তা ওই টিচাররা তখন আমাকে বলেন যে আমাদের দলে এরকম করবে, এসো। তো মাধ্যমিকের পর একটা অনেক সময় পাওয়া যায়, তো ওই সময়টায় আমি ঢুকে পড়ি। এবং ওই 9-10-এ আমি যখন পড়ি,
ওই রকম সময়তেই কোথাও এটা আহ, অনেকে বললে ভাবে পাকামো বা কিছু, আমি তখনই আমি বুঝে নিয়েছিলাম যে আমি এইটাই করব, আর অন্য কিছু করব না। এবং আমার সাথে আমার এক বন্ধু ছিল স্কুলের সহপাঠী, আমরা দুজনে একসাথে কথা বলতাম, দুজনেরই এইরকম ইচ্ছা ছিল। হুম। তো ওর মূলত সিনেমা তৈরির ইচ্ছে ছিল। তো ও তারপরে চলে যায় এসআরএফটিআই, আমি চলে আসি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তারপর আমরা দুজনে মিলে কিছু কাজও করার চেষ্টা করেছি একসঙ্গে, কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি। এইভাবেই আমাদের শুরু হয়ে যায়, কিন্তু এই ওই বন্ধুটা কি শেখর? না না না, ও, ওর নাম হচ্ছে দেবাঞ্জন। ও এখন পড়ায়, ইনস্টিটিউটে পড়ায়, আহ, ব্যাঙ্গালোরের ওখানে, হায়দ্রাবাদের ওখানে পড়ায় একটা ইনস্টিটিউটে। ওকে। ও এখানে থাকে না। তো এই আর কি। মঞ্চ টানা শুরু করলো তার মানে ছোটবেলা থেকেই। হ্যাঁ, একদম ছোটবেলা এবার থেকে। হাওড়া জোনাকি কিভাবে হলো গঠন? হাওড়া জোনাকি শুরু হয়েছিল 2000 2012 সালে। 2012 সালের 19শে ডিসেম্বর। তো আমরা তখন মিনার্ভাতে ছিলাম। মিনার্ভাতে ওই সময়টা থাকার সময়ই আমরা বুঝে গিয়েছিলাম যে আমরা বেশি দিন তো এটা করতে পারবো না, মানে ওই রকম নয় যে কোনো একটা রেপার্টরি হচ্ছে, সেই রিটায়ারমেন্ট 60 বছর বয়সে হয়, সেই অবধি কাজ করবো না। কি হয়, একটা ক্রিয়েটিভ ফিল্ডে তুমি 2.5-3 বছর থাকলে তারপরে তুমি ফার্নিচারের মতো হয়ে যাবে, না হলে বেশি দিন থাকলে। তো তখন ঠিক হয়েছিল যে নিজের কাজ করার খুব দরকার। তার আগে শুরুও করেছিলাম। তার আগে শুরু মানে এরকম আমার কি হয়েছে, স্টপ গ্যাপে হয়েছে। মাঝখানে 2 বছর থিয়েটার বন্ধ করে দিয়েছিলাম প্রায়। তাই? হ্যাঁ, করে আবার 2008 সালে আমরা একটা প্রথম দল তৈরি করি। সেই দলটা তৈরি করি আমি, কলামণ্ডলম পিয়াল। ও এখন তো সঙ্গীত নাটক পেয়েছে, ওর যে মার্গনাট্য সেইটা নিয়ে খুবই খ্যাতি অর্জন করেছে। তো পিয়ালদা, আমি, আর পিয়ালদার এক বন্ধু ছিল রাজাদা, গৌতম কলামণ্ডলম। ও মূলত ফান্ডিং এর জায়গাগুলো দেখতো। তা ওই সময় 2008-এ আমি একটা নাটক করি, সেটা আমারই লেখা এবং ডিরেকশন। সেটার নাম হচ্ছে সামান্য ক্ষতি, রবীন্দ্রনাথের কবিতা নিয়ে। তো সেই নাটকটা বেশ কিছু ফেস্টিভ্যালে যায়, কিছু রিনাউন্ড ফেস্টিভ্যালে যায়, বাংলার বাইরে। খুব বেশি শো হয়নি, আমাদের 6টা 7টা এইরকম বোধহয় শো হয়েছিল, তার বেশি শো হয়নি। তো এই নাটকটা দিয়ে আবার আমার থিয়েটারে কামব্যাক এইরকম একটা হয়। এবং এটার পরে আরেকটা নাটক করেছিলাম। মূলত নাটকটা ছিল অনেকগুলো ফর্ম এবং মুভমেন্ট, সেইগুলো নিয়ে 9 মাস ট্রেনিং চলেছিল, কথাকলি, কালারিপাইটু, কুডিয়াট্টাম, এইসবের পরে তারপরে নাটকটা প্রস্তুত হয়। সেই নাটকে যারা অভিনয় করেছিলেন তারাও এখন বেশ তাদের নাম হয়েছে। তো সেই নাটকের পরে আরো একটা আমরা প্রোডাকশন করি, সেটা একটা ডান্স থিয়েটার। হুম। সেটা আমি লিখি, ভাবনাটাও আমার ডিরেকশন। সেটার নাম হচ্ছে উই দ্য পিপল। তো এই সামান্য ক্ষতি, এইটা পুরোটা একটা আদ্যোপান্ত পলিটিক্যাল নাটক হয়েছিল তখন। আফটার নন্দীগ্রাম ওই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে আমরা রবীন্দ্রনাথের এইখানে নিয়ে আসি এবং তার অ্যাডাপ্টেশন করি কবিতাটাকে। এবং সেখানে কোথাও ওই রানীকে, যে রানী, আহ, গল্পটা এরকম ছিল, যারা পড়েছেন তারা জানেন কথা ও কাহিনীর এই সামান্য ক্ষতি নাটকটা, যে হুম। রানী গ্রামে এসেছেন, রানী গ্রামে এসে স্নান করতে গেছেন, দূরে কিছু কুটির রয়েছে, তো রানীর শীত পাচ্ছে। তো রানী বললেন যে ওই কুটিরগুলোকে জ্বালিয়ে দাও, তাহলে আমার তাপ লাগবে, ভাল লাগবে। হ্যাঁ। তো এইটার পরে তারপরে রাজা রানীকে তাড়িয়ে দিচ্ছেন, এই হচ্ছে কবিতাটা। তো রাজা রানীকে তাড়িয়ে দিচ্ছেন, আমরা করেছিলাম রানী আবার ওই গ্রামেতেই আসে, এবং তারপরে আবার নানান দাঙ্গা টাঙ্গা এইসব বাধে, এবং লাস্টে বোঝা যায় যে আসল শত্রু হচ্ছে ওই রানী, ওদের আগুন লাগিয়েছিল। তো ওরা রানীকে অ্যাটাক করে এবং রানীকে মেরে ফেলে। এইভাবে আমাদের গল্প শেষ হয়েছিল। এবং একটা মুক্তাঞ্চল তৈরির জায়গা, সেই সমস্ত কিছু অনেক বড় বড় কথা, এগুলো আমরা বলে ফেলি ওই নাটকে। এইটার পরে এই নাটকটা দেখে অনেকে লিখেছিলেন। আনন্দলাল একটা অনেক বড় জায়গা জুড়ে উনি টেলিগ্রাফে তখন লিখতেন। তারপরে ভারতবর্ষের বিখ্যাত ডান্স ক্রিটিক, মানে ইন্টারন্যাশনাল লেভেলে তার নাম ডাক আছে, সুনীল কোঠারি। উনি প্রভূত মানে শব্দ লিখেছিলেন এইটা নিয়ে। আমরা গিরিশ কার্নাডের কাছে পাঠিয়েছিলাম এইটার সিডি, উনি একটা চিঠি পাঠিয়েছিলেন আমাদেরকে। হুম।
তো সুনীল কোঠারির এইটার পরে তারপরে আমরা ঠিক করি যে একটা ডান্স থিয়েটার একটা করা যাক এইখানে। তো অনেকগুলো হয়, অনেক ভালো ভালো দল আছে কলকাতায় ডান্স থিয়েটার করেন তারা। তো আমরা ভারতীয় সংবিধান এইটাকে নিয়েই একটা পারফরমেন্স তৈরি করার নাম দেওয়া হয় উই দ্য পিপল। হুম 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 হুম। তো উই দ্য পিপল এইটা করার পর আমাদের এটা ডাক আসে এবং সুনীল বাবুই বোধহয় বলেন, না হলে আমাদের অত সুযোগ ছিল না। তো এখানে উদয় শঙ্কর ডান্স ফেস্টিভ্যালের ইনগ্রেশন হয় আমাদের এই নাটকটা দিয়ে। বাহ। এবং সেইটা হওয়ার পর আমাদের মানে দারুণ এক্সপিরিয়েন্স হয়, দারুণ এক্সপিরিয়েন্স হয় মানে আমাদের প্রভূত লোকে প্রশংসা করেন এবং প্রভূত লোকে নিন্দা করেন, দুটো পাশাপাশি এরকম। সেই ম্যাকবেথের মতো এত ভালো সুসময় এবং দুঃসময় আমি দুঃসময় একসাথে একসাথে দেখিনি। দেখিনি। তো সেই রকমই প্রায় খুব মানে ওয়াক থ্রু গোছের কিছু লোকজন বলে যে এটা কি হয়েছে, এটা নাচ হয়েছে, এটা এ হয়েছে, নাটক হয়েছে। আবার যারা বলেন যে মেসমারাইজড হয়ে গেছেন, এই ধরনের কথাবার্তা। তো এইসব তো আমি, গৌতম দা, পিয়াল দা, এবারে আমরাও নিজেদের জায়গায় খুব অনেস্ট থেকেও আমরা ওই দলটা তখন রাখতে পারলাম না। আমাদের নিজেদের মধ্যেই নানান ধরনের যেরকম হয়, কিছু লোকজন বন্ধু বান্ধব থাকলেই তার মধ্যে বন্ধুত্বও থাকবে, সংঘাতও থাকবে। হ্যাঁ, মানে মতের মিল তো আর সবার সাথে সবসময় হয়ে ওঠে না। হ্যাঁ, হ্যাঁ, আবার তারপরে পরে হয়েও যায়। তো ওইটার পর ওই দলটা ভেঙে যাওয়া এবং তিল তিল করে তৈরি করা, আমরা প্রায় বেহালায় গিয়ে ওখানে নিয়মিত মানে অনুশীলন করতাম, রেগুলার চর্চা। ওটা আমরা ঠিক করেছিলাম যে একটা থিয়েটার ল্যাব, যেরকম ল্যাবরেটরিতে কাজকর্ম হয়, আমরা নানান ধরনের এক্সপেরিমেন্ট করব। পিয়ালদা অসামান্য সমস্ত ইনস্ট্রুমেন্ট তৈরি করলেন, মিরাভ এখানে তৈরি করলেন, উডাকা, দূরদূরাবাদ্য, বীণা, কচ্ছপি বীণা, সব এগুলো পিয়ালদা তৈরি করতেন এখানে নানা রকম ভাবে। সে একটা অশ্বত্থ গাছ কিনে সেই হ্যাঁ। গাছটাকে পুকুরের মধ্যে 1 মাস চুবিয়ে রেখে ও সেই মা। কাঠ দিয়ে বীণা তৈরি, এইসব এক্সপেরিমেন্ট তখন হয়েছিল। এবং ছেলেমেয়েরাও নিত্য নানা রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা, তাদের বডি, তাদের ভয়েস, তাদের মাইন্ড, সেই সমস্ত কিছু নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এইটা থেমে যাওয়ায় আমার মানে আবার একটা খুব বিমর্ষ হয়ে যাই এবং আমি কি করব বুঝতে পারি না, কিভাবে সময়টাকে ধরবো। তো এই সমস্ত কিছুর মধ্যে সেই সময় বোধহয় তোর একটা আবার ওই মানসিক ভাবেও তুই অনেকটা ভেঙে পড়েছিলি। সেটা স্বাভাবিক, সেটা হ্যাঁ, খুব স্বাভাবিক, কারণ হ্যাঁ। তোর এটা স্বপ্ন ছিল, হ্যাঁ, সেই তো স্বপ্নটা যখন ভঙ্গ হলো। তো এটা হয়েই থাকে, এটা পার্ট, এটা খুব মানে খুব বড় ব্যাপারও নয়, না, মানুষের কিন্তু তোকে অনেক বড় আঘাত বড় স্বপ্ন দিয়েছিল, ভেঙে যায়। কিন্তু এটা তোকে আঘাত দিয়েছিল, মানে তোকে আমি চিনি বলে, এটা আমরা না, জানি বলেই বলছি। আবার সেই রকম খুব আঘাতও নয় এটা। তো সেই সময় দাঁড়িয়ে মিনার্ভার বিজ্ঞাপন বেরোয় যে মিনার্ভার রেপার্টরি তৈরি হচ্ছে এবং সেখানে কানহাইয়া লাল, কানহাইয়া লাল আসছেন নাটক করাতে। সেটা এই মিনার্ভার তারও আগের প্রাক মিনার্ভা পর্বের একটা প্রযোজনা হয়। তো সেইখানে ইন্টারভিউ দিতে যাই এবং ওই প্রযোজনাটায় কাজ করি এবং ওইটা আমার জীবনে একটা খুব আহ, মোড় ঘুরে যাওয়ার জায়গা হয়েছে। কারণ ওই সময় কানহাইয়ালালের ওই প্রসেসের মধ্যে ঢোকা, সেইটাকে বোঝা, সেই প্রসেস নিয়ে হয়তো আমি কাজ করব না, কিন্তু ওনার যে চিন্তন সেইটা আমাকে খুব ভাবিয়েছিল এবং আমার একটা দিক যেতে যেতে পথের আর একটা দিকে চলে যাওয়া, সেইটা ওই সময়টায় দাঁড়িয়ে হয়। এবং সেইখানে আরেকজন মানুষের সাথে খুব বন্ধুত্ব তৈরি হওয়া, তিনি হচ্ছেন জয়তী বসু। তিনি আমার একজন গুরু আমি মনে করি। তো তার সাথে কথাবার্তা, আলাপ এবং একটি প্রযোজনা আমি জয়তী বসুর সাথে করেছিলাম এবং তারপরে তার সাথে বন্ধুত্ব এবং দীর্ঘ একটা যাত্রা, সেইটাও আমার ক্রিয়েটিভ যে মন রয়েছে, সেই মনটাকে আমার অনেক কিছু দিয়ে দেয়, অনেক এনহ্যান্স করে, আহ, অন্য রকম ভাবে ভাবতে শেখায়। আমি যেরকম ভাবে একটা ভেবে দেখছিলাম, সম্পূর্ণ উল্টো দিকে একটা ভাবনা আমার তখন, সেইটা ওই জয়তিদির কথাবার্তা, জয়তিদির মানে তার যে অনুশীলন পদ্ধতি, সেইগুলো আমাকে ভাবায়। হুম। কি হয় তখন বয়সও কম থাকে, নানান রকম ভাবনা চিন্তা আমি করি, একটা প্রকাশ করার উদ্যোগ থাকে, অনেক কিছু দেখাবো, তার ভিজুয়ালাইজেশন, এই সমস্ত কিছু নিয়ে। কিন্তু তার অন্তরে, তার অন্তর্গত একটা জায়গা থাকে, যে অন্তরলোকটা মানুষ দেখতে চায়। মানুষ কিভাবে কথা বলছে সেইটা দেখতে চায় না, কিভাবে হাত পা নাড়ছে দেখতে চায় না। পিনা বাউস একটা কথা বলেছিলেন যে
মানুষ কিভাবে নড়ে চড়ে তাতে আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ মানুষ কিসে নড়ে চড়ে ওঠে। বাহ! তো সেই জায়গাটা জয়াতিদি কোথাও আমাকে ভাবায়। তো এইগুলো নিয়ে আমার আবার একটা চেঞ্জ হয় এবং তখন আমি মিনার্ভাতে তারপরে আছি। তখন একটু বেশ আমাদের সকলেরই যারা মিনার্ভায় ছিলাম বেশ নামডাক হয়েছে অভিনয় করে। রাজা লিয়ার নাটক হয়েছে, হুম, হুম, হুম। দেবী সর্বমস্তা হয়েছে, চন্দ্রগুপ্ত হয়েছে এবং প্রত্যেকটা নাটকেই আমাদের দিকে তখন বাংলা থিয়েটারের মানুষজন দেখছে, জানছে। অনির্বাণ, অনির্বাণের একটা বিরাট উত্থান ওই উত্থান। জায়গা হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ। এবং সেইগুলোও আমাদেরকে খুব এনহ্যান্স করে যে একজন মানুষ এইরকম ভাবে তিল তিল করে গড়ে উঠেছে। আসলে সকলেই তখন আমরা নিজেদেরকে ধার দেওয়ার চেষ্টা করছি। সেই কাজটা আমরা করলাম। কিন্তু আমার মনে ছিল কোথাও নিজের কাজ করব। কারণ এখান থেকে বেরিয়েই তখনই আমি মানে ভাবি যে একটা দল তৈরি করতে হবে। না হলে সম্ভব নয় নিজের কাজগুলোকে করার। এবং কি ধরনের কাজ করতে চাই সেইগুলো তো আছে। তো তখন এবারে জোনাকির তৈরি হয় ওই মিনার্ভার থাকতে থাকতে এবং মিনার্ভা থেকে বেরিয়েই আমরা বেশ কিছু মিনার্ভার ছেলেমেয়েরা মিলে একটা নাটক আমরা তৈরি করি। তার আগে আমি একটা করেছিলাম, একটা আন্ডারগ্রাউন্ড পারফরম্যান্স আমরা একটা করেছিলাম হুম, আমার ডিরেকশনে। সেটার নাম ছিল চুদুর বুদুর। হুম। মূলত সেন্সরশিপের এগেনস্টে এই পারফরম্যান্সটা হয়েছিল E2 একটা স্টুডিওতে। তা সেখানেও মানে ওইরকম ধর্মতলায় নেমে একটা জায়গা সরু গলিতে ঢুকে গিয়ে স্টুডিও E2 সেখানে মানুষজন ভিড় করে দেখছে। তো খুব উৎসাহ বাড়িয়ে দেয় আমার কাজ করার। তারপরেই কৌশিক করলো মা এক নির্ভীক সৈনিক। সেই নাটকটাও খুব নামডাক হয় হ্যাঁ, জনপ্রিয় হয়েছিল। কলকাতায়। তারপরে আমরা জোনাকি একের পর এক কাজ করে গেছি এবং জোনাকিতে শুধু আমি নয় অনেকে কাজ করেছেন, ডিরেকশন দিয়েছেন। এটাও একটা ল্যাবরেটরির মতোই কাজ হচ্ছে এবং সুদীপাদি বেশ কিছু নাটক ডিরেক্ট করেছেন। হুম, হুম, সুদীপা বসু, ইন্দ্রাশিস লাহিড়ী, হুম। সৈকত ভকত ও মিনার্ভা রেপার্টরিতে ছিল। ও একটা নাটক ডিরেক্ট করেছে। তারপরে আমার বন্ধু অমিত সাহা, অমিত একটা নাটক ডিরেক্ট করেছে। পর্ণব মুখার্জি, পর্ণব মুখার্জি মানে সারা ভারতবর্ষ এবং তার বাইরেও খুব ইন্টারেস্টিং কাজ করেন পলিটিক্যাল থিয়েটার নিয়ে। তার এক্সপেরিমেন্ট নানান জায়গায় করেন। উনি কাজ করেছেন। মুকুল আহমেদ লন্ডনে ওনার হ্যাঁ। একটা থিয়েটার গ্রুপ আছে এমজিটি, উনি কাজ করেছেন। তো হাওড়া জোনাকি এইরকম ভাবে অনেকগুলো ডিরেক্টর মিলেমিশে এবং তারা শুধু কাজ করে বেরিয়ে গেছেন না, এখনো বন্ধুত্ব আছে তাদের সঙ্গে এবং তারা নিয়মিত আসেন। সেইখানে তারা একটা চর্চা করান আমাদেরকে, ভাবাতে সাহায্য করেন। এই লাস্ট আমরা কয়েক বছর ৪ বছর আমরা এই জোনাকি থিয়েটার গ্রুপটার পলিসি বদলেছে মানে আগে আমরা যেরকম বিভিন্ন বন্ধু-বান্ধব বা অভিনেতাদের ডেকে এনে আমরা অ্যামালগামেট একটা প্রোডাকশন তৈরি করতাম। আমরা করোনার পর ভাবতে শুরু করলাম জোনাকিটা নিয়ে যে এই ফরমেশনে করে আমাদের আখেরে থিয়েটারের বা আমাদের নিজের ব্যক্তিগত খুব ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না। এবং আমার বন্ধু রাজা বিশ্বাস সে এখন আর নেই। ও চলে গেছে। তো রাজা খুবই একজন আ রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। তো রাজা এটা ভাবায় যে স্থানীয় লোকজনদেরকে নিয়ে কাজ করা কত জরুরি এবং নিজেদের এলাকার ডেভেলপমেন্টটাও সেই সাথে হয়। তো শেষ ৪ বছর আমরা হাওড়া জোনাকি যে জায়গাটায় বসে, মধ্য হাওড়ার একটা জায়গা। তো সেইখানের ছেলেমেয়েদের নিয়েই আমরা চর্চা চালাই এবং নিয়মিত আমাদের প্র্যাকটিস হয় এবং পুরনো যে গ্রুপ থিয়েটারি কায়দা সেই রকম ভাবে এবং তাতে আমরা দারুণ সাড়া পাচ্ছি। কারণ এই ছেলেমেয়েগুলো কি হয় এরা বিভিন্ন পেশায় আছে। নানান ধরনের পেশা। কেউ হয়তো অ্যাকাউন্টেন্ট, কেউ হয়তো স্কুল টিচার, কেউ হয়তো বড়বাজারে দোকানে কাজ করেন, কেউ হয়তো আছেন ব্যাকআপ ডান্সার। এইরকম নানানবিধ ছেলেমেয়েরা, কেউ আছেন ফিজিওথেরাপি করেন। এরকম নানান লোকজন তাদের কাজকর্ম সেরে সন্ধেবেলা বসি এবং যেহেতু হাওড়ার মধ্যে সব ছেলেমেয়েরা, আমরা রাত ১১টা ১১:৩০ পর্যন্ত মহড়া দিই। বাহ! এবং রবিবার দিন সকালবেলাটা আমাদের এখনো পর্যন্ত নিয়মিত। এটা কখনো হয়, কখনো মাঝখানে বন্ধ রাখা হয়। ৬ ঘন্টার একটা ক্লাস হয় সেটা সকাল ৬:৩০ থেকে ১২:৩০। হ্যাঁ? হ্যাঁ, আরে বাহ! এইটা আমাদের নিয়মিত চলছে এই ক্লাসটা এবং সেইটায় ওরা নিয়মিতভাবে এসেছে এবং সেটা খুবই কড়াক্কড়ি সময়ের একটা
সময়ানুবর্তিতার একটা পরীক্ষা, সেটার মধ্যে দিয়ে ওরা এটা করে। তো খুব আশ্চর্য রকমের। তো প্রভূত পরিমাণে সাহায্য করেছে। ওইটাকে থিয়েটার স্পেস হিসেবে আমরা তৈরি করতে পেরেছি। ওখানে এবার ওরা নাট্য উৎসবও হবে বলছে। ওখানে আমাদের একটা কুখ্যাত মাছ বাজার আছে। সেখানে মার্ডার হয়েছে, সেখানে অনেক কিছু কাজকর্ম হয়েছে, কালো জায়গা। সেই মাছ বাজারে আমরা প্রত্যেক বছর হিরণ মিত্রের চিত্র প্রদর্শনী করি এবং ওইখানে আমরা একটা পারফর্মিং স্পেস তৈরি করেছি বাহ! এবং ওরাও আমাদের সাথে যুক্ত হচ্ছে, ওরাও ওইখানে দেওয়াল রং করতে সাহায্য করছে, ওরাও নানা রকম ভাবে আমাদেরকে মানে উন্মুখিয়ে থাকে কখন ওই অনুষ্ঠানটা হবে। ওখানে ক্লাইম স্টোর বলে একটা জায়গা আছে, ওটা মূলত অ্যাডভেঞ্চার যারা করেন তাদের জায়গা। সেইখানে ওই স্পেসটাকেও ঘিরে আমরা একটা পারফরমেন্সের জায়গা তৈরি করেছি এবং মলয় বলে একজন আছেন, মলয় মুখার্জি, উনি এভারেস্ট আরোহী এবং অনেক পাহাড় চড়েছেন, উনি আমাদের সাথে যুক্ত। একজন ফটোগ্রাফার আছে সন্দীপ সাহা, সে ছবি তুলে বেড়ায়। মানে হাওড়া জোনাকিটা শুধুমাত্র ওই থিয়েটার করিয়ে বা অভিনয় করিয়েদের জায়গা নয়, একটা কোথাও সমস্ত আর্ট ফর্মের মিথস্ক্রিয়ার একটা জায়গা আমরা তৈরি করতে পেরেছি এবং সেইটা একটা থাকাও হয় আমাদের খুব কমন ভাবে। আমরা যে জায়গায় মহড়া করি, যে কেউ মানে আসে ওখানে, দুদিন থাকলো, থেকে চলে গেল, আমাদের সাথে মিশলো। সজল বলে একজন আছেন, সজন মণ্ডল, ও এনএসডিএন ওর সুন্দরবনে ম্যানগ্রোভ থিয়েটার। তারপরে আমি আমাদের দেখেছি, হ্যাঁ, 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 হিমাদ্রি বলে এক বন্ধু হিমাদ্রি, আছেন, হ্যাঁ। ও এক নাটক ডিরেক্ট করেছেন হুম, আমাদের হুম, হুম। জোনাকিতে। হিমাদ্রির বল্লভপুরে একটা স্পেস আছে, ও চলে আসে। তো আপনি মানে তুমি কখনো গেলে বুঝতে পারবে যে কিভাবে কাজটা হচ্ছে এখানে। একদিন যাবো। হ্যাঁ, আর তাহলে শুধু যাবো না, কথা দিলাম, আমার অন্য একটি চ্যানেল আছে অঞ্জনের জগৎ, সেখানে দেখাবো। কারণ সত্যি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, মানে এই কি হয়, এই ধরনের কাজগুলো যে হচ্ছে সেইগুলোর তো ওইরকম ভাবে ধরো আমরা ওইরকম ভাবে যাইও না, যে বড় বড় অনেক সংবাদপত্রে বলা টলা সেইগুলো হয়েও ওঠে না, কারণ যে কাজে থাকি এইগুলোতে বোধহয় আমরা একটু পিছিয়ে আছি, ওই জন্য মানুষ জানতে পারেন না। ভালো আছিস। বিসর্জনের রঘুপতির চরিত্রটা আমার খুব ভালো লাগতো করে, কারণ ওটা মানে যে টারময়েল একটা অবস্থার মধ্যে দিয়ে আমি করেছি, সেটা নিজেকেও কোথাও একটা আবিষ্কার করার জায়গা ছিল। আবদার, হ্যাঁ, একটা আবদার করি। যতটুকু যেখানে যেখানে মনে আছে একটু রঘুপতিকে দেখতে পারি, একটু রঘুপতিকে দেখতে চাই। হ্যাঁ, বিসর্জন নাটকের একটা দৃশ্য, বিসর্জন পুরো নাটকটাই আমার কাছে খুব আগ্রহের, কারণ এই সময় দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিসর্জন এত বেশি প্রাসঙ্গিক এবং সারা পৃথিবী জুড়েই যে রাজনৈতিক লীলা খেলা চলছে, সেইখানে আমার মনে হয় রঘুপতির সংলাপ মানে আশ্চর্য রকম ভাবে মিলে যায়। তো একটা অংশ আমি বলছি, যেখানে আর কি প্রতিমার মুখ ঘুরিয়ে দিয়েছেন রঘুপতি। তো তার পালিত পুত্র জয়সিংহ জয়সিংহ। এসেছে, জয়সিংহ এসে বলছে, সত্য বলো, তোমারই এই কাজ? তো ওখানে, তুমি তো ওখানে গেছো পাইন ঠাকুর বাড়িতে, সেই অ্যাম্বিয়েন্সটা মানে পারফর্মও করেছি নিজেরও আমরা। খুব মানে আশ্চর্য রকম ভাবে লাগে এইটা করতে। তো জয়সিংহকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ, তাকিয়ে বলে যে, সত্য কেন না বলিব, আমি কি ডরাই সত্য বলিবারে? সত্যই দেবীর মুখ ফিরিয়ে দিয়েছি আমি, কি বলিতে চাও বলো? হয়েছে গুরুর গুরু তুমি, কি ভর্ৎসনা করিবে আমারে, দিবে কোন গুরু উপদেশ? জয়সিংহ বলে, বলিবার কিছু মাত্র নাই। কিছু মাত্র নাই? মনে সন্দেহ জন্মিলে চাহিবে না গুরু উপদেশ? এত দূর গেছো, এতই কি ঘটেছে বিচ্ছেদ? মূঢ় শোনো, সত্যই তো বিমুখ হয়েছে দেবী, তাই বলে প্রতিমার মুখ নাহি ফেরে। মন্দিরে যে রক্তপাত করি দেবী তাহা করে পান, প্রতিমার মুখে সে রক্ত ওঠে না। দেবতার অসন্তোষ প্রতিমার মুখে প্রকাশ না পায়, কিন্তু মূর্খদের কেমনে বোঝাবো? চোখে চাহে দেখিবারে, চোখে যাহা দেখিবার নয়, মিথ্যা দিয়ে সত্যরে বুঝাতে হয় তাই। মূর্খ, তোমার আমার হাতে সত্য নাই। সত্যের প্রতিমা সত্য নহে, কথা সত্য নহে, লিপি সত্য নহে, মূর্তি সত্য নহে, চিন্তা সত্য নহে,
সত্য কোথা আছে কেহ নাহি জানে তারে, কেহ নাহি পায় তারে। সেই সত্য কোটি মিথ্যা রূপে চারিদিকে ফাটিয়া পড়েছে, নাম তার মহামায়া, অর্থ তার মহা মিথ্যা। সত্যই তো মহারাজ বসে থাকে রাজঅন্তপুরে, শত মিথ্যা প্রতিনিধি তার অযথা খেটে খেটে মরে। তারপর দেখে এইসব বসে মাথায় হাত দিয়ে বসে আছে জয় সিংহ, বলে ভাবো, শিরে হাত দিয়ে বসে বসে ভাবো, আমার অনেক কাজ রয়েছে। আবার গিয়েছে ফিরে প্রজাদের মন বলে চলে যায়। আমি আবার একটা কথা ব্যাক করে ঘুরে বলে যাই, যেটা অডিয়েন্সকে তো চোখে দেখতে পাওয়া যায়, তো অডিয়েন্সের সাথে রিয়াকশন করার একটা মৌকা থাকে। যখন ওই বলা হয় যে আমি পুরোটাই ইন্টারাকশন করছি, ওই যখন বলি মূর্খদের কেমনে বোঝাবো, তো আমি একদম অডিয়েন্সের মধ্যে ঢুকে যাই, গিয়ে একদম জোরে বলি যে এই মূর্খদের কেমনে বোঝাবো। সেই জন্য আমাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। তো ওই যাওয়ার সময় আমি আমার একটা ঋত্বিকের ডায়লগ ছল করে ঢুকিয়ে বলে চলে যাই। আমি বলে চলে যাই, ভাবো, অডিয়েন্সকে বলি ভাবা অভ্যেস করো বলে। এটা আমি বিনোদিনী নাটকে করি। আমি ঢুকিয়ে দিয়েছি। আমি দুটোই দেখেছি যেটা বলে করা বললাম। হয় আর কি। হ্যাঁ, আম, আর এছাড়া আমার সৌভাগ্য হয়েছিল ওর সঙ্গে এরেন্দিরাতে কাজ করার, ওর নির্দেশনায়। আম, অসম্ভব একটা, তো ওটাও আর একটা ভীষণ সুন্দর কল্পনা, মানে মিনিমাল সেট দিয়ে কিভাবে তুই তুলে হ্যাঁ, ওটা ধরেছিলি। আমার নিজেরও মানে খুব মানে ওই কাজটা আবার আমার করার খুব ইচ্ছা। আর আচ্ছা, এবার যদি আমরা আস্তে আস্তে আরেকটু এগিয়ে চলি, হুম। ওর কিন্তু দীর্ঘ অনেক কটা, আমি ভুলে যাব, ওর প্রচুর আপনারা যদি হাওড়া জোনা কিছু ফলো করেন, ওরা কিন্তু সূর্য প্রসেনিয়াম থিয়েটার বলে নয়, ওরা নন প্রসেনিয়াম থিয়েটার কিন্তু খুব পারদর্শী। আর বিশু এত সুন্দর সুন্দর, ইনফ্যাক্ট এই বিসর্জনটা কিন্তু ওরা নন প্রসেনিয়ামে করা, আমরা নিজেরা দেখেছি, আমরা ওখানে পারফর্মও করেছিলাম, ওদেরই আহ্বান ছিল। সিনেমা কি করে? সিনেমা মানে এরকম মানে ইচ্ছে তো ছিল যে পূর্ণ সময়ের নাট্যকর্মী হব, সারা ভারতবর্ষ জুড়ে কাজ করব। তো সেইটা কোথাও মানে একটা বয়সেরও জায়গা থাকে, এবং কোথাও বাস্তবিকভাবে অর্থ, বুঝতে না পারার একটা জায়গাও আবার থাকে। কারণ অর্থটাও থাকে, হ্যাঁ, এটা তো খুবই সাংঘাতিক রকম একটা ভাবে। ভীষণ প্রাসঙ্গিক তো একটা কথা। একটা সময় পর্যন্ত খুব করেছি, ধরো মিনার্ভায় থাকাকালীন, তখন তো পূর্ণ সময়েরই করছি। তারপর কিন্তু মনেও হয়েছিল যে আমাদের বাংলার যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে না, সেখানে পূর্ণ সময়ের মতো ওই রকম ভাবে করা যাবে না। বা আমার বন্ধু বান্ধবরাও যারা করছে অনেকগুলো দলে নাটক করে যেরকম ভাবে তারা অর্থ উপার্জনের চেষ্টা করছে, সেটা আমার কোথাও গিয়ে ভুল পদ্ধতিও মনে হয় না সেই জায়গাটা। তো মিনার্ভার পরপরই আমার সেই মোহভঙ্গ হয়, সেই জায়গাটা ভেঙে যায়। তো শুধু তখন আমি কি করি, এবারে কিছু বন্ধু বান্ধব তারাও বলে, তো তখন এবারে সিনেমার প্রতি মানে এরকম নয় কোনোদিন করবো না, ইচ্ছে ছিল না। কি হয়, আমি গিয়ে এরকম বলতে পারি না যে ওগো, কার কাছে যাবোই বা কার কাছে, চিনিই বা কাকে, কটা লোক। আগে মানে যে সত্যি যে জায়গায় আমরা বেড়ে উঠেছি, হাওড়ার যে জায়গা, হাওড়াকে এমনিতেই বলা হতো কুলি টাউন, কুলি কামিনদের মজুরদের জায়গা। সেই গলি থেকে বেরিয়ে গিয়ে ওই স্টুডিও পাড়া এটে এইগুলো খুব মানে এমন ভাবে সেগুলো দাঁড়িয়ে থাকতো, সেগুলো চেয়ে চেয়ে দেখতাম, ধৃষ্টতা বোধ করিনি কখনো ঢোকার ওই জায়গায়। তো তারপরে সুযোগ কি হয়, কাজ করতে করতে পরিচিত হয়েই যায়, চলে আসে সেইভাবে, সুযোগ চলে আসে, শুরু করি। শুরুটা হয়েছিল আমি আহ, একটা এসআরএফটিআই এর একটা প্রজেক্টে অভিনয় করেছিলাম একটি ছেলের। ওর নাম হচ্ছে ক্রিস্টো টমি, ও এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ও তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এই সামনে ওর একটা ছবির জন্য পেয়েছে, তার আগে দুটো স্টুডেন্ট ফিল্মের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। বাহ। হ্যাঁ, তো ওর একটা সিনেমায় আমি কাজ করেছিলাম। সেটাও খুব দারুণ মানে অভিজ্ঞতা হয়েছিল, সেই প্রথম সেলুলয়েড ক্যামেরায় অভিনয়। এবং তারপরে বাহ, কাঞ্চন বলে আমার এক বন্ধু, ও রূপকলার ছিল, ও একটি রূপকলার, হ্যাঁ। সিনেমা বানিয়েছিল, সেটাও প্রকাশ হয়নি সেই সিনেমাটা, সেইটায় অভিনয়। তারপরে এইভাবে করতে করতে একটা এই আর একটা ছবি মুক্তি পায়নি আমার, সেটা একটা ফরাসি প্রযোজনা সংস্থা, ওরা করেছিল ফুল লেন্থ ছবি, ৭০-৭২ মিনিটের। ছবিটার নাম হচ্ছে ফিশি। তো তার ডিরেক্টরের নাম হচ্ছে টিম আলাজরাকি। তো ওরা একটা ছবির অডিশন এখানে শুরু করে। তো সেইটাতে আমি আমাকে কিছু কাস্টিং
দেওয়ার জন্য বলা হয়। যেহেতু আমার থিয়েটার দল আছে তো দিই, এরকম ভিন্ন লোকজন যায়, অডিশন দেয়। তো মুখ্য চরিত্রটা কাউকেই পাওয়া যাচ্ছিল না। এবারে তারপরে আমাকেই একদিন টিম বলল, "তুমি একটা অডিশন দাও তো।" দিয়ে দেখি। তো আমি অডিশন দিলাম এবং ওর খুব পছন্দ হয়ে গেল। ও বলল যে, "তুমিই করবে।" ও সঙ্গে আমাকে নিয়ে বেরিয়ে গেল নানান মাছের বাজারে, বলল, "এখানে গিয়ে বলো যে মাছ খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।" এই নিয়ে ওর ছবিটা এরকমই ছিল যে মাছ দেবতা হয়ে যাচ্ছে, মানে পুরো এই সময়টায় দাঁড়িয়ে, এবং ও এটাও এটার জন্য প্রাসঙ্গিক। কত বছর এখানে ভারতবর্ষে থেকেছে, গবেষণা করেছে। ছবিটা খুব ইন্টারেস্টিং ভাবে ডকুমেন্টারি স্টাইলে তৈরি করা। কিছুটা স্ক্রিপ্ট আছে। সুরজিৎ দাস স্ক্রিপ্ট করেছিল। তারপরে সেই স্ক্রিপ্টটাকে রেখে কিছুটা অনেকটাই ইম্প্রোভাইজ করে জায়গা তৈরি হয়। ওটা মুক্তি পায়নি ছবিটা। খুব মানে ওই ছবিটা করতে গিয়ে আমি কোথাও ফিল্ম ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করছিলাম। তার কারণ আমাদের থিয়েটারে এক ধরনের অভিনয়, থিয়েটার এক ধরনের মিডিয়াম, সিনেমা আরেক ধরনের মিডিয়াম। মিডিয়াম। সেইখানে তার কথা বলার ধরন, সেইটা এতই রিয়েলিস্টিক, ক্যামেরা আসলে এত সূক্ষ্মভাবে সূক্ষ্ম অনুভূতিগুলো ধরে ফেলতে ধরে পারে, ফেলে, হ্যাঁ। সেইটা আরেক ধরনের বিষয়। বা এত মনে রাখতে হয় এই শটটার পর ওই শটটা, তারপরে আবার ঘুরেই ওইটা আবার আরেক অ্যাঙ্গেলে নেবে। তো সেইটার অনুশীলনটা কোথাও আমার ওই ছবিটা করতে গিয়ে হয়ে যায়। তারপরে একটা করে করেছি। আমার মোটামুটি লোকজন চিনেছে গোলন্দাজ সিনেমাটা থেকে। গোলন্দাজটা ধ্রুবদার, তার আগে ধ্রুবদার আরেকটা ছবিতে একটা ছোট্ট অভিনয় করেছিলাম। দুর্গেশঘরের গুপ্তধন গুপ্তধন, বোধহয়। হ্যাঁ। হ্যাঁ, ওই সিনেমাটাতে। তারপরে এরকম গোলন্দাজে তো আমাদের হ্যাঁ, তারপরে আরো গোলকিপার। অনেকগুলো সিনেমা আছে যেই ছবিগুলো সেইরকম ভাবে চলেনি অনেক। যেমন গোয়েন্দা তাতার বলে একটা ছবি। হ্যাঁ, হ্যাঁ। সেইটাতে একটা বড় চরিত্রেই অভিনয় ছিল। তারপরে তোমার ধরো আরো এরকম বেশ কিছু সিনেমা আছে যেগুলো কিছু রিলিজও হয়নি, এইরকম আছে এই জায়গা থেকে। মূলত গোলন্দাজটাই বলা চলে ওইটা থেকে, মানে উম লোকজন জানতে পারে এবং কাজও আসা শুরু হয় তারপরে অনেক ডাক ওইটার পর না, না, থেকে। গোলন্দাজ তোকে সাংঘাতিক ভালো লাগলো। আমরা একসঙ্গে কাজ করেছি, ওখানে তো দীর্ঘদিন দেখা হতো হ্যাঁ, এগুলো। হ্যাঁ, আর এই ধর এই তৎকালীনের বলতে গেলে আমি তো বলবো এখনকার মধ্যে তোর এই ডাইনি তো তোর ওটা আমার হ্যাঁ, অসম্ভব ডাইনিটা ওয়েব লেগেছে, ওরে সিরিজ বলতে বাবা। গেলে এবারে ওয়েব সিরিজটা আসার সাথে আমাদের একটা কোথাও আয়ের দিক খুলে গেল। প্রথম হ্যাঁ, আড্ডা টাইমস ওরা নিয়ে আসে এবং হ্যাঁ, আড্ডা হ্যাঁ, টাইমসে হ্যাঁ। একচেটিয়া অনেকগুলোতে কাজ করেছিলাম, খুব ভাল লাগছিল। তারপরে তুই তো হইচই বোধহয় কৃষাণু এলো। কৃষাণু তো একটা চরিত্র হ্যাঁ, করেছিলি। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওটাতেও ওখানে একটা তো আমি করে, মোহিত হ্যাঁ, বাবু হ্যাঁ, হ্যাঁ। ছিলাম যে মোহনবাগানের ক্যাপ্টেন। ওইখানে অচ্যুত রাইট। অচ্যুত মন্ডল হ্যাঁ, ওই আমার চরিত্রটা চরিত্রটার নাম করেছিল। মনে পড়ছে না, হ্যাঁ, ওখানেও আমরা একসঙ্গে। কৃষাণুর গুরু যে। গুরু যে, হ্যাঁ। হ্যাঁ, আমি ছিলাম মোহনবাগানের কোচ, তুই ছিলি কৃষাণুর গুরুর হ্যাঁ, চরিত্রটায়। কারণ আমার এখনো মনে আছে, কারণ আমাদের সাগনিক ছিল ইস্ট বেঙ্গলের কোচ, মানে যে ওকে উঠিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ। আর আমাদের বিশু করেছিল মোহনবাগানের একজন হর্তাকর্তা। তো আমরা এই তিনটে এই ৩ টেনের টিমটা অনেক সময় একসঙ্গে থাকতাম। না, দীর্ঘ কাজ মানে হুম। তুই আচ্ছা তোর তবে ডাইনিটা ওটা খুব মানে মানে প্রচুর মানুষ ফোন করেছে এবং ওইটা কোথাও একটা আমাকে মানে পরিচিতি দিয়েছে এই জায়গাটা। মারাত্মকভাবে। এবং সেইটা হচ্ছে আমার খুবই, মানে আমি গ্র্যাটিটিউড জানাই আমার নির্দেশক নির্ঝর বয়সে ছোট, ওর সাথে পরিচয় আমার অনেক দিনের। এবং ওর প্রায় তার আগের দুটো কাজেও আমি অভিনয় করেছিলাম এবং তখনই কথাবার্তা চলতো হতো। তো এইটা একটা কি হয়, আহ, হয় ভালো ভালো অভিনয় হয়, ছোট চরিত্র হয়, কিন্তু সেই রকম ভাবে রেকগনাইজ হয় না আমাদের এখানে। এখানে চরিত্রটাও বড়, অনেক স্কোপ ছিল এবং প্রচুর মানুষ দেখেছে। একটা কাজ হতে গেলে তো সেই কাজটাকেও জনপ্রিয় হতে হয়, না হলে তোমার জায়গাটা দেখবে কি করে। তো একদম। টোটালিটিতে আমাদের টিমটাও ছিল খুব দারুণ। তুর্য সিনেমাটোগ্রাফার, যারা লিখছে, সায়ক একজন অসামান্য অভিনেতা এবং ও সত্যি। প্রোডাকশনের সাথেও যুক্ত, নীলাঞ্জন, এই সবাই মিলে ওদের টিমটা মানে দারুণ কাজ করে এবং আশা রাখি টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ওরা খুব ভালো কাজ করবে। না, নিশ্চয়ই করবে। হ্যাঁ, তোর চরিত্রটা ওখানে অসম্ভব ছিল। আর তুই তুই বড় মাপের অভিনেতা। আর তুই যেভাবে ওটাকে করেছিস, যে হ্যাঁ, কোথাও প্রচুর গিয়ে তোর কি, লোকজন গালিগালাজ দিয়েছে হ্যাঁ, আমাকে মানে তোর কোথাও গিয়ে ওটা করার পরে নিশ্চয়ই রাস্তাঘাটে চলতে গিয়ে একটুখানি খেয়েছিস? হ্যাঁ, 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 সে খুবই হয়েছে, আমাদের পাড়াতেই হয়েছে বা মেট্রোতে যাচ্ছি এরকম লোকজন ডেকে কথা বলে, অনেকে হয়েছে কোথা থেকে ফোন নাম্বার জোগাড় করেছেন তারা, জোগাড় করে ফোন করে সাংবাদিক
তার স্ত্রী তিনি জানাচ্ছেন, কোথায় কোন একজন পুলিশ অফিসার তিনি দেখেছেন, তিনি তার স্ত্রী দুজনে মিলে ফোন করেছেন রাতে, বলছেন আমরা এরকম ফোন নাম্বার জোগাড় করেছি, আমাদের অনেক দিন পর একটা এরকম দেখে একটা বাংলায় একটা ভিলেন এইরকম হতে পারে, আমার ভালো লাগলো, খুব ভালো কাজ করছেন। অনেক প্রচুর মানুষ এইটার মানে অ্যাপ্রিসিয়েট করেছেন আমাকে। একটা পুরস্কারও জুটেছে আমার ওইটার, ওই কি বেশ টেলিসিনে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডের। ওইটা দিয়েছে। তো খুব মানে আনন্দেরই গেছে ওই না মুহূর্ত। এটা কারণ এটা কি দেখ এটার জন্যই তো আমাদের কাজ করা, মানুষের কাছে যাতে পৌঁছতে পারি। তাহলে গালাগালিটাও কিন্তু আমাদের কাছে একটা অ্যাওয়ার্ড, হ্যাঁ, পুরস্কার। একদমই, একদম। আর এটা সত্যি মানে এটা আমিও যখন দেখেছি, আমি প্রথমে তখন আমিও কত একটা জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, একটা কাজের মধ্যে দেখতে পাইনি যখন রিলিজ করেছিল। পরে যখন দেখলাম আমারও খুব মানে ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে আমাকে। আর জিনিসটা এমনই একটা সাবজেক্ট তুই বল, এটা কিন্তু এখনো ঘটছে। হ্যাঁ, হ্যাঁ, এখনো ঘটছে তো। মজার এক্সপেরিয়েন্স হচ্ছে আমার ওইখানে, আমাদের এটা তো পুরো কসমোপলিটন এরিয়া হাওড়া। তো প্রচুর ওই বিহারি, মারোয়াড়ি, পাঞ্জাবি এরাও সব প্রচুর বন্ধু-বান্ধব আছে আমার। ওরা কি করি আমি ওরা জানে না, বোঝে না, অত খোঁজ খবর রাখে না। হুম। তো এবারে একটা মোবাইলের দোকান আছে। সে একদিন বেরিয়ে এরকম এসে সে আবার ওটা হিন্দি ডাবিংটা দেখেছে। ও বলছে, "দাদা पैसे क्या?" বলছে, "क्या?" বলছে, "হ্যাঁ, হ্যাঁ।" ও এতদিনে বুঝলো আমি কি করি। বলে এতদিন এটা খুব একটা রহস্য ছিল একটা, হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ, করে হ্যাঁ। লোকটা, কি করে, কি থেকে কি কাজ করে। আচ্ছা এবার যেটা প্রথমে প্রশ্নটা করেছিলাম, তোর তো কিছু এমন চরিত্র মধ্যে সবারই থাকে যেগুলো আমাদের খুব করার ইচ্ছে কিন্তু এখনো করে উঠতে পারিনি। হুম। থিয়েটারের জন্য কি কি আর সিনেমার জন্য কি কি? আমার খুব ইচ্ছে, ১ম এ ইচ্ছে ছিল ম্যাকবেথটা কাউকে দিয়ে করাবো। তারপরে এখন ইচ্ছে হয় ম্যাকবেথটা করার আমার খুব ইচ্ছে। এবং আমার আরো কিছু, কিছু চরিত্র আছে, যেরকম ধরো ওই নাটকটা করার খুব ইচ্ছে আছে। একটা হ্যামলেট মেশিন বলে একটা আছে হাইনেন মুলারের, ওই নাটকটা করার খুব ইচ্ছা আছে। আমার আ এইখানে আ বাংলাদেশের একজন লেখক আহমদ, হ্যাঁ, হ্যাঁ। হুমায়ূন আহমেদের খুব জনপ্রিয় একটা চরিত্র হিমু বলে। তো ওইটা আমার নাটকে করার খুব ইচ্ছা আছে। তাই? বাহ! ওইটা যদি পারমিশন পাওয়া যায় কখনো আমার করার খুব ইচ্ছা। আমার আ খুব আনন্দ লাগবে এই কাজগুলো করতে। হ্যাঁ? আর সিনেমায় আমার একটা স্ক্রিপ্ট আমাকে শুনিয়েছিল বহু অ্যা বেশ কত বছর আগে। তা এখন আর সেই বয়সটা বোধহয় পাওয়া যাবে না করার জন্য। জানি না হলে, আমি না করলে অন্য কেউ করলে আমি খুবই দুঃখ পাবো। তো আদিত্য বিক্রম একটা ছবি করার কথা ভাবছিল তখন আসা যাওয়ার মাঝের পরপরই। সেইটাতে ও ডাকে এবং দীর্ঘ আমাদের আলোচনা হয়। আমরা রেগুলার বসতাম। সল্টলেকের একটি ক্যাফেতে গিয়ে আমরা নিয়মিত বসতাম। তো তখন ওর 'ঘুনসি' বলে একটা স্ক্রিপ্ট শুনিয়েছিল হু, হু। আমাকে। তো সেটায় মূলত আমারই লিড চরিত্র। এবং সেইটা এত মানে আমি পড়েছিলাম ওইটা, গল্পটা একটা দীর্ঘ গল্প ওর লেখা, ওর ন্যারেশনটা। এত ভালো লেগেছিল আমার, কবে করব, কবে করব। তারপরে আর করা হয়ে ওঠেনি। ওইটে ও যদি কখনো করে সে আমি বয়স-টয়স ঠিকঠাক মানে কমিয়েও সেই মাসল তৈরি করে আমি করতে পারবো। আমার খুব মানে মনে ছুঁয়ে আছে ওই গল্পটা। যদি গল্পটা না বলে যদি চরিত্রটা কিসের? মানে চরিত্রটা একজন গ্রামের একজন আ মাসল ম্যান। সে বাহ! আবার মাটির প্রতিমা বানায়। ঠিক আছে থাক, সেখানে তো এইটুকুই থাক। বেশি না হ্যাঁ, বলাই ভালো। যদি হয় হ্যাঁ, কখনো কেন আমরা খুলে দেব। হ্যাঁ। আচ্ছা বিশুকে তো মঞ্চ বরাবরই ডেকেছিল, এখনো ডাকে। আর আমি জানি বিশুকে মঞ্চ মানে বা বিশু মঞ্চকে কতটা ভালোবাসে। আগামী ১০ বছরে বিশু নিজেকে কোথায় দেখতে চায়? মানে উপার্জন আরো অনেক কিছু করে তুই মঞ্চ নিয়ে কোনোদিন থেমে থাকিসনি বা কোনো কাজ বন্ধ করিসনি। মঞ্চকে আরো ওপরে নিয়ে আসবি। কারণ আমরা অনেকেই কিন্তু মঞ্চকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি অনেক কিছু কারণের জন্য। কারণ মূলত হচ্ছে গিয়ে হয়তো অর্থ রোজগার করতে গেলে, আর তুই তো জানিস আমার জীবনে কি হ্যাঁ, কি হ্যাঁ। ঘটেছে। তো এই সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ এগুলো না করলে পরে বাঁচবো না। থেকেও আমি আ ইন্ডিভিজুয়ালি আমার থেকে আমার সকল সাথীকে নিয়ে কোথায় দেখবো সেই চেষ্টা আমি যেটা করছি। দেখো, দুটো জিনিস আছে। একটা নিজের চাওয়া। নিজের চাওয়াটা শুধু তো নিজের নয়, আমার চারপাশে যে মানুষগুলো আছে, যে সোসাইটিটা রয়েছে সেইটা নিয়ে আমার চাওয়াটা কি?
আমি ভাবতে পারছি তার কারণ এতগুলো কিছু ঘটে যাচ্ছে আমার চারপাশে, সেইগুলোই ভাবনাতে আসছে। তো সেইগুলো নিয়ে আমাদের যে থিয়েটার স্পেস, আমরা যে কাজ করছি হাওড়া জোনাকি থেকে আমাদের ওই এলাকাটাতেই, সেই এলাকার ডেভেলপমেন্ট আমি চাই, বেশ কিছু থিয়েটার স্পেস তৈরি করতে চাই এবং যেটা তৈরি হচ্ছে, ক্লাবগুলো আগ্রহ দেখাচ্ছে। তো সেইটা নিয়ে আমি চাই আমার এলাকাটাতেই, বিশেষ করে আরো হিন্দি ভাষী যারা আছে তারা আসুক হুম, আমাদের নাটকে, তাদের নিয়ে একটা ট্রেনিং তৈরি করা এবং নিয়মিত ওই সন্ধ্যের পরে কিভাবে জায়গাগুলোকে কাজে লাগানো যায়। আমাদের ওখানে কিছু স্লাম এরিয়া আছে, হুম, হুম। সেইগুলোতে বারবার ঢোকার চেষ্টা করছি, সেইভাবে এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। তো সেইগুলোকে নিয়ে আরো তৈরি করা আমাদের স্পেসটা এবং ওই এলাকা ভিত্তিক এলাকাটাকে নিয়েই আমাদের যেন ওই পয়েন্টটা থেকেই যেন সার্কেলটা আরো বড় 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 হয়, সেইটা আশা করি হবেও। কারণ আমরা সবাই মিলে যে শ্রম দিচ্ছি এবং যে আন্তরিকতার সাথে ইচ্ছার সাথে দিচ্ছি, একটা কি হয় আমার ইচ্ছেটা মিলছে কি মিলছে না, তো এখনো পর্যন্ত মিলছে। তো সেইটা এবারে অন্য তরফ থেকেও মিলছে, সেইটাই ঘটতে ঘটতে যাচ্ছে। এই একটা জায়গা। আর আমাদের ছেলেপুলেগুলো যারা ধরো আছে জোনাকিতে, যারা আমরা সর্বক্ষণের কাজ করতে চাই এরকমও তো কিছু আছে। সেইগুলো নিয়ে আমরা চেষ্টা করছি, খুব দ্রুত আমরা শুরুও করেছি। কিছু শর্ট ফিল্ম, কিছু বাহ! ওয়েব সিরিজ। আমরা শর্ট ফিল্ম ইতিমধ্যে শুরু করেছি এবং ওদের এই যে ট্রেনিং চলছে না, একদল অ্যাক্টর হবে। কিছু ছেলেমেয়ে আছে তারা সিনেমাটোগ্রাফির দিকে ঝুঁকছে। তারা পরীক্ষা দেবে বড় ইনস্টিটিউশনে, পুনের ওই ফিল্ম ইনস্টিটিউটে হুম, বা হুম, হুম, হুম। এসআরএফটি তে পরীক্ষা দিচ্ছে ওরা দেবে বলে। এইরকম টেকনিক্যাল একটা ব্যাচও তৈরি হচ্ছে এবং শুধু আমাদের এই জায়গা না, আমি আর ওইরকম ভাবে থিয়েটার দল শুধু হাওড়ার জন্য কি এই হিসেবেও দেখি না। আমরা অনেকগুলো দল মিলে একসাথে আমাদের একটা সার্কেল তৈরি করেছি। যেরকম ধরো বিদূষক নাট্যমণ্ডলী অমিতদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই দলটা। হিমাদ্রির যে স্পেসটা আছে, স্পেসটা আছে। ইন্দ্রিয় স্পেস হুম, হুম। ওরা, সজলের যে সুন্দরবনে ম্যানগ্রোভ থিয়েটার, এরকম আরো কিছু জুড়ে জুড়ে যাচ্ছে অনেক জায়গায়। তো এই বলয়গুলো কোথাও জুড়তে জুড়তে একটা সমগ্রতার দিকে আমরা তৈরি করার নিজেদের মতো একটা বিকল্প বৃত্ত তৈরি করার চেষ্টা করছি। আমরা তো সেইটাই আমরা করতে চাই। সেইটাই আমাদের নাটক করাটা অজুহাত। নাটক তো ধরো ২৭-২৮ বছর ধরে করছি। হ্যাঁ, তখন এক ধরনের ছিল, ধরো নাটকে এসেছিলাম তখন মনে হতো যে মিঠুন চক্রবর্তীর মতো কিছু একটা তৈরি হব। সেইটার জন্য যে এইটাকে সিঁড়ি করে থিয়েটার সিনেমা-টিনেমা করে বিশাল টাকা পয়সা কামিয়ে নেবো, বাড়ি গাড়ি এই সমস্ত করে বম্বে চলে যাব, এইরকম সব ভাবনা চিন্তা হয় না? তারপরে তো এসে বিভিন্ন মানুষজন এবং তার দেওয়া নেওয়া, মাথার চিন্তা ভাবনা, চিন্তার রসদ আসতে শুরু করে, চেতনায় টোকা মারতে শুরু করে। মানুষজন তখন আস্তে আস্তে তার ইচ্ছা, চাওয়া পাওয়া, তার উদ্দেশ্য সবকিছু বদলে 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 যায়। যায়। ছোটবেলায় একটা বাচ্চা, সে চুষিকাঠি পাওয়ার জন্য মানে আত্মহারাত হয়ে থাকে। তার সেইটা ইচ্ছে। ১০ বছর বয়সে আর সেইটা থাকে না। ঘুড়ি লাঠাই, ২১ বছর বয়সে প্রেম। তারপরে সেগুলো না পাওয়ার কষ্ট। আবার ৬০ বছর বয়সে গিয়ে ওই সমস্ত কষ্টগুলোই আর কষ্ট থাকে না। কষ্টই থাকে না। হ্যাঁ, তখন আর অন্য কিছু আনন্দে থাকে। আমার মনে হয় কোথাও অভিজ্ঞতা মানুষকে স্থিতধী করে, কোথাও গভীরতার দিকে নিয়ে যায়। তার অনুশীলন তাকে অনেক শিকড়ের কাছাকাছি নিয়ে যেতে শুরু করে। ধরো আমি বলছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ৪-৫ বছরে বোধহয় আমি কাজ করছি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কি কাজ করা উচিত সেইগুলোকে আমি কোথাও ছুঁতে ছুঁতে পারছি। এই ২৫-২৬ বছর কাজ করার পর। এবার এটা কি ফেলে দেওয়া? এটা ফেলে দেওয়া না। না। এইটা ওই তৈরি হওয়ার যাতায়াত, ক্যারামের ঘুঁটির মতো ঠোক্কর খেতে, 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 হ্যাঁ। খেতে বুঝে নেওয়া, সেই জায়গাটা আছে। ফলে তো সবটাই আমরা খুবই আ এই যে থিয়েটার করতে যাইও, কোথাও একটা গিয়ে করে এলাম। উৎপল দা আমাদের আছে, উৎপল ফৌজদার। রিসেন্টলি তার সাথে কাজ করা, তো ও একটা জায়গায় কারখানা বেল্ট এলাকায় একটা কাজ করছে, দেখে এলাম। শুধু কি নাটক দেখতে যাওয়া কাজ? নাটকটা অজুহাত। ওই যে মানুষগুলোর সাথে যোগাযোগ হলো, সম্পর্ক স্থাপন হলো, ওই যোগাযোগটা, ওই কানেকশনটা খুব ইম্পোর্টেন্ট। আমরা ওই যুক্ত হতে চাই, কানেক্টেড হতে চাই। একটা সেল যেরকম আরেকটা সেলের সাথে কানেক্টেড হতে চায়, তার ইনফরমেশন টুকু দিয়ে চলে যায়। আমাদের প্রজন্মটা এরকম কানেকশন একটা বড়। শুনলে ভাববাদী বা আধ্যাত্মিক না, 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 এইরকম আমি লাগবে একদম তোর কথাগুলো। সঙ্গে সহমত। কারণ আমার হ্যাঁ, নিজেরও তাই মনে হয়েছে। এই দীর্ঘটা দিন দীর্ঘটা বছর অভিনয়ের সঙ্গে থেকে মানে আমি তোর সঙ্গে একদম সহমত যে না প্রত্যেকটা করতে তারপরে কোথাও যেন মনে হচ্ছে এটা দিক নির্দেশক হয়ে দেখিয়ে দিয়ে
গন্তব্য স্থানটা যেন এবার দেখতে পাচ্ছি হুম। মনে হচ্ছে, কিন্তু পৌঁছতে পারছি না। কিন্তু বোধহয় ওই সব আলোটা পড়ে একটু মেঘগুলো কেটে যেন মনে হচ্ছে যেন জায়গাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু তাও পারছি না। হ্যাঁ, হ্যাঁ। পারছি হচ্ছে, তবু ধরতে পারছি না, ওরকম টাইপের। তো এবার যেটা তোকে বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে আমরা যারা ধর থিয়েটার নিয়ে কাজ, আমি হয়তো করেছি বা খানিকটা এখন করছি, নিজের দল তৈরি করার চেষ্টা করছি, তুই তো ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদের কি একটা সামাজিক দায় নেই মানুষকে সচেতন করা? আছে তো। হ্যাঁ, অবশ্যই। সবাই কি করে তোর মনে হয়? মানে খুব একটু বিতর্কিত যে ঢুকছি আমি জানি, মানে যখন প্রয়োজন হবে তখন সকলেই করবে। এখন বোধহয় সেই কিন্তু তাদের পরিস্থিতি। নিজেদের প্রয়োজনের জন্য করেন হয়তো, বা যাই হোক, সেটাতে আমরা হ্যাঁ, বিতর্কিত না ঢোকাই ভালো। কিন্তু কোথায় একটা দায়বদ্ধতা কিন্তু আমাদের সবারই থেকে যায়। সে তো অবশ্যই। আর এখন যা পরিস্থিতি চলছে, মারাত্মক পরিস্থিতি, যাই হোক, একটু হালকা হয়নি, তাহলে র্যাপিড ফায়ারটা খেলিনি। হ্যাঁ। র্যাপিড ফায়ারটা র‍্যাপিড ফায়ার মানে কি? ওই মানে হ্যাঁ আমি না তে তোকে কিছু উত্তর প্রশ্ন, দিতে হবে? না আমি তোকে দুটো দুটো দেব, আচ্ছা, একটা তার মধ্যে দিতে একটা হবে। উত্তর দিতে হবে। আমি তোকে দেবো মানে, আর খুব সোজা সোজা, গোদা গোদা, মানে একদম একদম সোজা, কোনো বিতর্কতেও যাবো না ওখানে। মানে কি হয়, এটা নিয়ে একটা গল্প আছে, আমি বলি। হ্যাঁ। সেটা হচ্ছে এক এরকম দেয় না? মিথ্যে সাক্ষী দেয় না? হুম হুম এরকম একটা লোককে আদালতে প্রায়ই ডাকা হয়, মিথ্যে সাক্ষী দিয়ে টাকা কামায় বেরিয়ে যায়। হুম হুম তো এবার উকিল ডেকেছে, উকিল ডেকে বলেছে যে এই তোমাকে যা জিজ্ঞেস করা হবে তুমি হ্যাঁ বা নাতে উত্তর দেবে। হ্যাঁ? এর বাইরে কিছু উত্তর দেবে না। তুমি প্রত্যেকবারই করো। এ হচ্ছে পয়সা খেয়ে সাক্ষী দেয় মিলর্ড বলেছে। হুম হুম। বিচারক বলেছে এই তুমি বলো তো, তুমি হ্যাঁ বা নাতে উত্তর দাও। অন্য কিছুতে তুমি উত্তর দেবে না। তো সে বলছে, "স্যার হ্যাঁ বা নাতে কি সব উত্তর দেওয়া সম্ভব?" বলছে, "হ্যাঁ, সব দেওয়া সম্ভব।" বিচারক বলেছে, "এবার তুমি বলো।" বলছে, "আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি আপনি কি আপনার স্ত্রীকে আগের মতোই পেটান? এটা কি হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবেন?" র‍্যাপিড ফায়ার হচ্ছে সেই রকম। না না, আমারটা খুব যাক, মজার জাস্ট মজার। কিডিং। জানি জানি, আমি মজার করবো। হুম, আহ, পরিস্থিতি তো খুব খুব, দেখ, আমাদের একটা তো এটা খুব অনিশ্চিত একটা জায়গা, প্রফেশন, আমরা যেটা বলি আমাদের অভিনয় করাটা সবসময় তো একরকম যায় না। হুম, তো যদি ধর বিশু সাংঘাতিক ভালো একটা থিয়েটারের শো, যেটা ওর মনের, এটা বড় একটা অফার কাজের, ক্ল্যাশ করলো একই দিন, এমনি বলছি, হুম। কোনটা নিবি? যেটা আগে কমিট করেছি সেইটা নেব। হুম, এটা কেন করলাম আপনারা বুঝবেন, কারণ আমার তো মোটামুটি একটা প্ল্যান করা থাকে, আমি পরের প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি। এই ছেলেটা কতটা সত্যিকারের পাগল মনের, না হলে তো আমাদের একসঙ্গে ভালোবাসাটাও হতো না। ও আমার থেকেও বড় পাগল, আর ভীষণ ভালো একটা পাগল। আহ, হালকা যাই, আগে তোকে একটু কনফিউজ করে দিই। হুম। বাড়ির ডাল ভাত খাওয়া নাকি বিরিয়ানি? ডাল ভাত মাছ সব ওরকম পঞ্চব্যঞ্জন, নাকি বিরিয়ানি, চিকেন চাপ? এটা তো নির্ভর করছে। এটা না এখন না, হ্যাঁ যে বা কোনো না। একটা, ভালোবাসিস কোনটা বল। দেখো, রোজ খেতে গেলে তো বিরিয়ানি চলবে না। রোববার। রোববার বিরিয়ানি। হুম। থিয়েটারের একটা কোনো গল্প লিখছিস, তখনকার পরিস্থিতি খুব খারাপ, বুঝতে পারছিস যে সেই রাজ্য মারাত্মক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে সবাই মিলে একটু হাতে হাত না ধরলে হুম, হাতগুলো হয়তো এলোমেলো হয়ে এদিক ওদিক হয়ে যাবে। তখন কি সেই প্রাসঙ্গিক বিষয় নিয়ে থিয়েটার হবে, নাকি শুধুই বিনোদনের থিয়েটার হবে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে থিয়েটার হবে অবভিয়াসলি। এটা কেন গেলাম প্রথমটার থেকে, বা কোথায় রিলেট করে নিয়ে যাচ্ছে এই ছেলেটাকে দেখুন, মানে এ কি ওকে। বুঝে যাবেন। বিতর্কিত বিষয় নিয়ে যখন থিয়েটারটা করছিস, মেরুদণ্ড শক্ত রেখে তারপরে যা হবে হবে সেরকম ভাবে বক্তব্য রাখা, নাকি যারা সেই রাজ্যের তখন শিখরে আছেন তাদের মতো করে কথা বলা? হ্যাঁ, অবশ্যই মেরুদণ্ডের সপক্ষেই দাঁড়ানো। বাহ। হুম, এই যে যারা তোর ফ্যান ফলোয়ার্সরা আছেন মহিলা,
হুম। কেউ একজন তোর সঙ্গে ডেটে যেতে চাইলো, হ্যাঁ। সাংঘাতিক একটা অজানা অচেনা পথে গিয়ে, অজানা অচেনা জায়গায় বেড়াতে গিয়ে একটা ওরকম খেয়ে দে, নাকি চেনা জায়গায় রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার। চেনা জায়গায়। ক্যান্ডেল লাইট ডিনার, হ্যাঁ। আরে বাহ, অজানাকে জানতে চাইবো ও না, অজানা জায়গায় গেলে পরে চাপ মানে আছে, খুব মুশকিল হয়ে যাবে। কারণটা পরে বলবো, বুঝলেন। হ্যাঁ। হুম। এবার আমি যদি এখানে এমনি, যাই হোক আমার র্যাপিড ফায়ারটা শেষ হলো, অজানার যেতে গেলে খুব একা যাওয়াই ভালো। বা একেবারে নিজের মনের মানুষের সঙ্গে যাওয়া হ্যাঁ। ভালো, মানে সেই লেভেলের। হ্যাঁ। এটা আমি কেন খুলে বলছি না বলে দিই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও মনের মানুষ পেয়ে গেছে। খুব খারাপ লাগলো যারা ওর মহিলা ফ্যান ফলোয়ার্সরা আছেন, কিন্তু ছেলেটা খুব ভালো, আমার ভাইটা ভীষণ ভালো। ওকে দেখুন, ওকে ভালোবাসুন, ওর কাজকে প্রচুর প্রচুর দেখুন। এবার যেটা দিয়ে আমরা আস্তে আস্তে করে একটা, সত্যি একটা জিনিস আমি তোকে প্রশ্ন করতে চাই, আমরা যদি থিয়েটার নিয়ে বলি, দেখ আমার সিরিয়াল আর ওয়েব সিরিজে কিছু বলার খুব একটা নেই, বাংলা থিয়েটারের আগামী 10 বছর তুই কোথায় দেখতে চাস, বাংলা তথা সব রকম থিয়েটার, মানে কিন্তু বাংলা থিয়েটার বাংলা থিয়েটার বা সব থিয়েটার, কারণ আমাদের সবাইকে কিন্তু আর খুব কাজ করতে হবে সেটা নিয়ে। বাংলা থিয়েটার মানে যে বড় থিয়েটার যেগুলো হয় আর কি, যে মঞ্চে। আমি বিশাল বড় দলের কথা হুম। বলছি না, আমি তোরা যে কাজটা করছিস, আমি তো নিজে জানি এই যে সুন্দরবন বিভিন্ন তথা অনেক গ্রামের হুম। এই যে মানুষগুলো, থিয়েটার অনেক ছড়িয়ে পড়বে, থিয়েটার অনেক ছড়িয়ে পড়বে আগামী 10 বছরে। এবং থিয়েটার এই যে যারা বলে থাকবে না কি হবে আহাহু, আমি তো বরঞ্চ অনেক আশার দিক দেখতে পাচ্ছি। এবং সেইটা হচ্ছে কি, সেইটা থিয়েটার কর্মীদের অলসতার জন্য সেই জায়গাটা হচ্ছে না। শ্রম দিলে ঠিক অডিয়েন্স আসবে। খুব খুব ভালোবাসা তোর, খুব ভালো আরো কাটুক, বিগত দিনে আমাদের আরো অনেক ভালো ভালো কাজ উপহার দে, খুব ভালো থাক ভাই। আর আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি নমস্কার। সবসময় যেটা বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার ভাই। নমস্কার। নমস্কার।